যে যেহেতু মিডওয়াইফরা মিডওয়াইফরা কাজই করবে মা এবং শিশুকে নিয়ে বা মা এবং বাচ্চাকে নিয়ে, সেক্ষেত্রে একজন মিডওয়াইফের প্রাথমিক যে দায়িত্ব কর্তব্যের মধ্যে অ্যান্টিনেটাল কেয়ারটা কিন্তু প্রথমে পড়বে। আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে অ্যান্টিনেটাল কেয়ার বলতে আপনি কি বোঝেন, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে বলবেন যে একজন মা বা মহিলা প্রেগনেন্সি অবস্থায় সেই মায়ের এবং তার ফিটাসের স্বাস্থ্যটাকে মানে মানে স্বাস্থ্যের সুরক্ষাটা নিশ্চিত করার জন্য সে মাকে নিয়মিত পরীক্ষা করা এবং তাকে কিছু অ্যাডভাইস দেওয়া, বা আমরা বলবো অ্যাডভাইস দেওয়াকেই বলা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। আমি আবার বলতেছি, গর্ভাবস্থা বা প্রেগনেন্সি অবস্থায় একজন মায়ের এবং পাশাপাশি তার ফিটাসের স্বাস্থ্য বা স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য মাকে যে অ্যাডভাইস দেয়া এবং কিছু পরীক্ষা করা, সেই এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এখন এই অ্যান্টিনেটাল কেয়ার উদ্দেশ্যগুলো কি কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে সেক্ষেত্রে মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষা করা, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গুলো আছে সেই কমপ্লিকেশন গুলো প্রতিরোধ করা, মায়ের নিউট্রিশন এবং হেলথ এডুকেশন, নিউট্রিশন পাশাপাশি হেলথ এডুকেশন গুলো দেওয়া, এবং বাচ্চার ডেলিভারি যাতে নিরাপদ ভাবে হয় সেই বিষয়টা নিশ্চিত করা। এখন যেটা বিষয় সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় আসলে অ্যান্টিনেটাল ভিজিট কতবার করা উচিত। আমরা বইতে পড়ছি যে কমপক্ষে 4 বার বা 4 ভিজিট, 4টা ভিজিট করতে হয়, কিন্তু বর্তমানে WHO 8টা ভিজিটের সুপারিশ করতেছে। আমরা বলবো যদি আমাদেরকে জিজ্ঞেস করেন অ্যান্টিনেটাল ভিজিট কতবার করা উচিত প্রেগনেন্সি অবস্থা, আপনারা বলবেন কমপক্ষে 4 বার। এটা বলবেন, বলার পরে যদি বলে যে আর করবে না, যদি তার সমস্যা হয় বা সে কি আর আসবে না, তখন আপনারা বলবেন যে হ্যাঁ অবশ্যই আসবে, WHO অনুযায়ী 8বারও সুপারিশ করা হয়। এখন এই অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে কি কি পরীক্ষাগুলো করা হয়, যেমন তার ব্লাড প্রেশারটা দেখা হয়। ব্লাড প্রেশারটা আমরা কেন দেখি? যে তার প্রি এক্লাম্পসিয়ার কোনো সাইন সিমটম আছে কিনা এটা দেখার জন্য, সে মায়ের ওজনটা ঠিক আছে কিনা, প্রেগনেন্সি অবস্থায় কমপক্ষে একজন মায়ের 11 কেজি ওজন বাড়তে হয়, সে ওজনটা তার বাড়তেছে কিনা, হিমোগ্লোবিন তার ঠিক আছে কিনা, তার ইউরিন টেস্ট করা হয় যে তার ইউটিআই বা অন্য কোনো ডিজিজ আছে কিনা, মূল কথা তার ইউটিআই আছে কিনা ইউরিন টেস্ট করা হয়, এবং মা ভ্যাকসিন দিছে কিনা। যদি ভ্যাকসিন না দেয় সেক্ষেত্রে অবশ্যই প্রেগন্যান্সি অবস্থায় 2টা ডোজ ভ্যাকসিনের দেওয়া যায়, সে 2টা ডোজ ভ্যাকসিনের দিয়ে নেবে, এবং পাশাপাশি বাচ্চার ফিটাল হার্ট সাউন্ডটাও অনেক সময় চেক করা হয়। এন্ড এই প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভাবস্থায় আমরা বলি কিছু অ্যাডভাইস বা পরামর্শ যেটা আমরা দেই, সেই অ্যাডভাইস বা পরামর্শের মধ্যে প্রথমেই থাকবে যে মা পুষ্টিকর খাবার খাবে, পাশাপাশি আয়রন এবং ফলিক অ্যাসিড খাবে, পর্যাপ্ত পরিমাণে মা বিশ্রাম রেস্ট নিবে, এবং মায়ের যে ডেঞ্জার সাইন গুলো আছে সেই সম্পর্কে সে সচেতন থাকবে। সেক্ষেত্রে হসপিটাল গুলোতে 5 ফিঙ্গার দিয়ে ডেঞ্জার সাইন আইডেন্টিফাই করা হয়, এবং মাকে বলতে হবে মা যে যদি কোনো ধরনের বদ অভ্যাস থাকে, যেমন ধূমপান করা, মদ পান করা, এবং ঝুঁকিপূর্ণ যে ওষুধগুলো আছে, বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আছে যেগুলো প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যায় না, সেই ওষুধগুলো সে খাবে না, এবং পাশাপাশি সে কি করবে, ডেলিভারির জন্য বা প্রসবের জন্য সে প্রস্তুতি নিবে। এরপর আমরা দেখবো যে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে হাই রিস্ক প্রেগনেন্সি আমরা কাদের বলতেছি, যে প্রেগনেন্সি অবস্থায় একজন মা মা এবং তার বাচ্চার যে জীবনের যে ঝুঁকি সেটাই হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। সেক্ষেত্রে কি কি হাই রিস্ক প্রেগনেন্সি থাকে? প্রি এক্লাম্পসিয়া থাকে, তারপরে হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা যাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, মাল্টিপল প্রেগনেন্সি হয়ে থাকে, এবং যেসব মায়েদের বয়স বেশি পাশাপাশি যাদের হাইট কম তারা হচ্ছে হাই রিস্ক মাদার। এরপরে এএনসি তে হাই রিস্ক প্রেগনেন্সি কিভাবে আইডেন্টিফাই করা হয়, অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে হাই রিস্ক প্রেগনেন্সিটাকে আইডেন্টিফাই করব। সেক্ষেত্রে মায়ের থেকে আমরা হিস্ট্রি নিতে পারি, মায়ের কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি, মায়ের হচ্ছে ব্লাড প্রেশার আমরা পরিমাপ করতে পারি, মায়ের ইউরিন টেস্ট করতে পারি, হিমোগ্লোবিন টেস্ট করার মাধ্যমে আমরা অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে আমরা হাই রিস্ক প্রেগনেন্সিটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং মায়ের আগের কোনো ধরনের ডেলিভারির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ছিল কিনা, বা এর আগে কয়টা বাচ্চা মারা গেছে কিনা, বা কয়টা বাচ্চা জীবিত আছে, এই বিষয়গুলো অ্যান্টিনেটাল কেয়ারের দেওয়ার সময় আমরা আসলে শুনে থাকি। এখন এই অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে মূল প্রধান যে সুবিধাগুলো যেগুলো হচ্ছে, 1 নম্বর বিষয় হচ্ছে মায়ের এবং বাচ্চার অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেট এবং ইনফ্যান্ট মর্টালিটির হারটাকে কমানো, মায়ের যে প্রেগনেন্সি অবস্থায় যে হাই রিস্ক যে অবস্থা বা ঝুঁকিপূর্ণ যে অবস্থাগুলো সেগুলো আইডেন্টিফাই করা, পাশাপাশি মা এবং শিশুর যে পুষ্টি এবং স্বাস্থ্য এটা নিশ্চিত করা, এবং মায়ের
নিরাপদ ডেলিভারি করা, বারবার কিন্তু বলা হচ্ছে নিরাপদ প্রসব নিশ্চিত করা, কারণ আপনারা মিডওয়াইফরা দের হচ্ছে দায়িত্বই হচ্ছে নিরাপদ প্রসব নিশ্চিত করা। এখন এই যে কমন অ্যান্টিনাটাল অ্যাডভাইস গুলোতে যখন একজন গর্ভবতী মা আমাদের কাছে আসবে, তখন যে আমরা লক্ষণগুলো দেখে আমরা তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যেতে বলি, সে কি কি লক্ষণগুলো থেকে আমরা যেতে বলবো। সেক্ষেত্রে প্রচন্ড যদি মায়ের মাথা ব্যথা থাকে, সে যদি চোখে ঝাপসা দেখে, তার যদি পায়ে ইডিমা থাকে বা পা ফোলা থাকে, অথবা তার যদি অতিরিক্ত পরিমাণে হচ্ছে ভ্যাজানাল ব্লিডিং হয়, অথবা তার রক্ত মিশ্রিত যদি প্রস্রাব হয়, এবং সে যদি প্রচন্ড পরিমাণে বমি হয়, এবং যদি তার হাই ফিভার থাকে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে বলা হয়। এখন অ্যান্টিনেটাল কেয়ার থেকে কিছু কমন প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, যে অ্যান্টিনেটাল কেয়ারটা কি, অ্যান্টিনেটাল কেয়ার উদ্দেশ্য কি, অ্যান্টিনেটাল গর্ভকালীন অবস্থায় অ্যান্টিনেটাল চেক আপ কয়বার করা হয়, কি কি টেস্ট করা হয় অ্যান্টিনেটাল কেয়ারে, আপনি একজন মিডওয়াইফ হিসেবে কি কি তাকে অ্যাডভাইস দিবেন, খাবারের কি কি অ্যাডভাইস দিবেন, সে কতক্ষণ রেস্ট করবে, এরপরে হাই রিস্ক প্রেগনেন্সি কি, প্রেগনেন্সি অবস্থায় অ্যান্টিনেটাল কেয়ার আপনি কি কি টেস্ট করবেন, বা আপনাকে বলতে পারে যে আপনি প্রেগনেন্সি অবস্থায় সে মায়ের সেক্সুয়াল ট্রান্সমিটেড কোনো ডিজিজ আছে কিনা বা এইচআইভি আছে কিনা, সেটা আপনি কি দ্বারা টেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার বলবেন যে এইচআইভি ডিজিজ বা এগুলো কোনো ডিজিজ আছে কিনা সেটা আমরা ভিডিআরএল টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে পারি। এখন জিডিএম সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস, সেটা মায়ের আগে থেকেই থাকবে না, প্রেগনেন্সি অবস্থায় মায়ের এই ডায়াবেটিসটা, গর্ভকালীন অবস্থায় তার ডায়াবেটিসটা হবে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা ডেলিভারির পরে ডায়াবেটিসটা নির্মূল হয়ে যায়। প্রি এক্লাম্পসিয়া কি, প্রেগনেন্সি অবস্থায় মায়ের উচ্চ রক্তচাপ থাকবে, পাশাপাশি মায়ের ইউরিনের সাথে প্রোটিন যাবে, এবং মায়ের পায়ে পানি বা ইডিমা ইডিমা অ্যাপিয়ার হয়। এখন যেটা বলা হয়েছে যে অ্যানিমিয়া গর্ভাবস্থায় বা প্রেগনেন্সি অবস্থায় কেন গুরুত্বপূর্ণ, কারণ অ্যানিমিয়া প্রেগনেন্সি অবস্থায় এই জন্য গুরুত্বপূর্ণ যেহেতু রক্তে হচ্ছে কম অক্সিজেন সরবরাহ সমস্যা থাকে, এবং পাশাপাশি প্রসবকালীন ঝুঁকি বাড়ায়, এই জন্য অ্যানিমিয়া গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। আর টিটি ভ্যাকসিনের যে বিষয়টা আমরা বললাম, যে টিটি ভ্যাকসিন গর্ভাবস্থায় দুইটা দেওয়া হয়, একটা হচ্ছে 16 থেকে 20 সপ্তাহ, দ্বিতীয়টা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহে। এরপর আসলে হচ্ছে টিটি ভ্যাকসিন গুলো দেওয়া হয়। ফিটাল হার্ট সাউন্ড আমরা কিভাবে চেক করব, ফিটাল হার্ট সাউন্ড চেক করে সাধারণত 10 থেকে 12 সপ্তাহ, প্রেগনেন্ট অবস্থায় 10 থেকে 12 সপ্তাহ পর ফিটাল হার্ট সাউন্ডটা চেক করা হয়। আর ফলো আপে আমরা এনসির ক্ষেত্রে ফলো আপ কতদিন পর পর করতে বলা হয়, সেক্ষেত্রে ফার্স্ট টাইম স্টারে মাসে একবার করতে বলা হয়, এবং পরবর্তী 2 টাইম স্টারে 2 থেকে 4 সপ্তাহ পর পর আসলে এনসি করা হয়। সেক্ষেত্রে আমরা 16 সপ্তাহে বলতে পারি, 20 থেকে 24 সপ্তাহে বলতে পারি, আবার 32 সপ্তাহ এবং 36 সপ্তাহে, এইভাবে আমরা বলতে পারি যে অ্যান্টিনেটাল কেয়ার গুলো করার জন্য। আর্লি এনসি কেন গুরুত্বপূর্ণ, যেহেতু আর্লি যদি কেউ অ্যান্টিনেটাল কেয়ার চেক আপ আসে, সেক্ষেত্রে যে কোনো ধরনের ঝুঁকি এবং তার যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো শুরু করা যায়, বা আমরা যে অ্যাডভাইস গুলো দিব সেই অ্যাডভাইস গুলো যাতে সে মেনটেন করতে পারে, এই জন্য আর্লি অ্যান্টিনেটাল কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা বিষয়, সেটা মা ও শিশুর পুষ্টি যাচাই করতে আসলে কোনগুলো পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে হিমোগ্লোবিন এবং বিএমআই, মায়ের ওজন এবং মায়ের খাদ্য সম্পর্কে তাকে অ্যাডভাইস দেয়, এবং সেগুলো যাচাই বাছাই করে তাকে তার পারিবারিক অবস্থা অনুযায়ী তাকে খাদ্যাভ্যাসের অ্যাডভাইস গুলো দেওয়া হয়। প্রেগনেন্সি অবস্থায় আমরা যে খাবারগুলো দিই সেগুলো মানে হাই প্রোটিন খাবার খেতে বলি, ভিটামিন বলি, আয়রন বলি, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমরা খেতে বলি। ফিটাল মুভমেন্ট সাধারণত 20 থেকে 28 সপ্তাহে আমরা ফিটাল মুভমেন্টটা আসলে বোঝা যায়। অনেক মা যাদের সেকেন্ড বেবি বা থার্ড বেবি, তারা অনেক ক্ষেত্রে 4 মাসেও আসলে বুঝতে পারে বাচ্চার নড়াচড়া, কিন্তু যারা ফার্স্ট প্রেগনেন্ট হয় বা যেসব মায়ের প্রথম বাচ্চা, তারা 5 মাসের পর বাচ্চার নড়াচড়া আসলে বুঝতে পারে। এখন এই বাচ্চার শিশুর অবস্থান বা ফিটাসের অবস্থান আমরা কিভাবে পাই, সেক্ষেত্রে অ্যাবডোমিনাল প্যালপেশন করে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বাচ্চার অবস্থান বুঝতে পারি। আর প্রেগনেন্সিতে যে কার্ড আছে, অর্থাৎ অ্যান্টিনেটাল কার্ড, এই অ্যান্টিনেটাল কার্ডে মায়ের তথ্য সংরক্ষণ করার একটা কার্ড, এই কার্ডে মায়ের নাম, তার স্বামীর নাম, তার বাসার ঠিকানা, তার হচ্ছে ওজন, আহ তারপরে সে কয়বার ভিজিটে আসলো, ফার্স্ট ভিজিটে কখন আসলো, সেকেন্ড ভিজিটে কখন আসবে, এই তথ্যগুলো অ্যান্টিনেটাল কার্ডে সাধারণত সংরক্ষণ করা হয়।
আর মায়ের প্রেগনেন্সি অবস্থায় ওজন গড়ে যদি বলি সেক্ষেত্রে 11 কেজি ওজন বাড়ে। আর এমনি ক্ষেত্রে যদি বলা হয় অর্থাৎ রেঞ্জ যদি বলা হয় সেক্ষেত্রে 10 থেকে 12 কেজি ওজন বাড়াটা এটা স্বাভাবিক। আর মায়ের ক্ষেত্রে মেন্টাল হেলথটা কিভাবে পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে মায়ের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি শনাক্তকরণ করতে আসলে মায়ের ক্ষেত্রে মেন্টাল হেলথ পরীক্ষাটা শনাক্তকরণ করা হয়। আর অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে আমরা কি ধরনের এডুকেশন দেই, যে মায়ের নিউট্রিশন সম্পর্কে এডুকেশন দেই, মায়ের হাইজিন সম্পর্কে এডুকেশন দেয়, ডেঞ্জার সাইন, মা কিভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে, এবং হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আসলে অ্যান্টিনেটাল কেয়ারে এই এডুকেশন গুলো আসলে দেওয়া হয়। এখন এই যে দেখেন, আপনি যে প্রশ্ন করছিলেন শারমিন আপু, যে আয়রন ফলিক অ্যাসিড আপনারা কবে থেকে দেওয়া শুরু করবেন, অর্থাৎ প্রথম টাইমসটা থেকে একদম শেষ পর্যন্ত আমরা দেবো, অর্থাৎ ফার্স্ট টাইমসটা থেকে শেষ পর্যন্ত আমরা হচ্ছে এইটা কন্টিনিউ করব। যেসব মায়েদের ডায়াবেটিস থাকে তাদের জিটিটি সাধারণত 24 থেকে 28 সপ্তাহ পর গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করতে আসলে জিটিটি করা হয়। আর হচ্ছে ভ্যাকসিন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে টিটেনাস টক্সের ভ্যাকসিন প্রেগনেন্সি অবস্থায় দেওয়া হয়। প্রেগনেন্সি অবস্থায় অবস্থায় কিন্তু স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ একদম সম্পূর্ণ একদম নিষেধ করা হয়, যে এগুলা খাওয়াই যাবে না। যদি কারো এগুলো অভ্যাস থাকে সেগুলো অবশ্যই একদম বর্জন করতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে ফান্ডাল হাইটটা আমরা কত সপ্তাহে পরীক্ষা করি, ফান্ডাল হাইটটা 20 থেকে 36 সপ্তাহে ফান্ডাল হাইটটা মেজার করা হয়। ফান্ডাল হাইট আশা করি আপনারা সবাই পারেন, যদি আপনাদের ডেমো দেখাই সেক্ষেত্রে ডেমো যদি কোনো কিছু থাকে আপনাদের ভাইবা বোর্ডে সুন্দর করে মেজারিং টেপ দিয়ে আপনারা ফান্ডাল হাইটটা দেখাই দিবেন। মাদারের যদি সেফ ডেলিভারিটা বলা হয় সেক্ষেত্রে আপনারা বলবেন যে সেফ ডেলিভারি সম্পর্কে বলা হলে হসপিটাল ডেলিভারি করাবে একজন স্কিল বাট মিডওয়াইফ দ্বারা, আপনি অ্যাটেন্ডেন্ট বলবেন না, আপনারা বলবেন হসপিটালে ডেলিভারি করাবে একজন মিডওয়াইফ দ্বারা ডেলিভারি করাবে, এবং পাশাপাশি যে ডেঞ্জার সাইন গুলো আছে সেগুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকবে। আর এএনসি কার্ড যদি আপনাকে বলে এএনসি কার্ড কই থাকে, আপনারা বলবেন এএনসি কার্ড মায়ের কাছে থাকে অথবা হসপিটাল বা ক্লিনিক্যাল স্টাফের কাছে মাঝে মাঝে থাকে। এখন আরেকটা যে এটা বিশেষ, সেটা হচ্ছে ইমার্জেন্সি রেফার, আপনি কখন রেফার করবেন, একজন মিডওয়াইফ হিসেবে আপনি কখন ওই রোগীটাকে রেফার করবেন, যখন দেখবেন রোগীর সিভিয়ার ব্লিডিং হচ্ছে বা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া বা অবস্ট্রাক্টেড লেবার হয়েছে, সেক্ষেত্রে আপনি একজন মিডওয়াইফ হিসেবে রোগীকে আপনি প্রাইমারি লেভেলে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি লেভেলে রেফার করবেন, অথবা সেকেন্ডারি লেভেলে থাকবেন টার্সিয়ারি লেভেলে রেফার করে দিবেন। আর এএনসির মাধ্যমে আপনি সেফ মাদারহুড কিভাবে নিশ্চিত হতে পারেন, অর্থাৎ স্ক্রিনিং এর মাধ্যমে, আর্লি ট্রিটমেন্টের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, স্কিল ডেলিভারির মাধ্যমে আসলে এএনসি এর মাধ্যমে আমরা সেফ সেফ মাদারহুডটা আসলে নিশ্চিত হতে পারি। আর প্রেগনেন্সির কমপ্লিকেশন অ্যাওয়ারনেস এ কিসে আসে, অর্থাৎ অ্যান্টিনেটাল ভিজিট যদি সে ঠিকভাবে করে এবং হেলথ এডুকেশন মাধ্যমে আসলে প্রেগনেন্সি কমপ্লিকেশন অ্যাওয়ারনেস হয়। এই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার থেকে প্রশ্ন, আশা করা যায় অ্যান্টিনেটাল কেয়ার থেকে এর বেশি আপনাদেরকে প্রশ্ন করবে না। এখন আমরা দেখবো ইন্টারনেটাল কেয়ার। ইন্টারনেটাল কেয়ারটা কি, অর্থাৎ একজন মায়ের যখন ডেলিভারি হবে এই প্রসবের সময় থেকে মা এবং শিশুর যাতে নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য আমরা যে সেবাটা দিই সেটা হচ্ছে ইন্টারনেটাল কেয়ার, অর্থাৎ ডেলিভারির সময় মা এবং বাচ্চার যাতে নিরাপদ প্রসব হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা যে সেবাটা দিই সেটাই হচ্ছে ইন্টারনেটাল কেয়ার। এই ইন্টারনেটাল কেয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মা এবং শিশুর জীবন রক্ষা করা, মায়ের যে ঝুঁকিপূর্ণ প্রসব যেগুলো আছে যেমন অবস্ট্রাকটেড লেবার, প্রলং লেবার, এগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো প্রতিরোধ করা, এবং পাশাপাশি নিরাপদ ডেলিভারিটা নিশ্চিত করা। আপনাকে যদি বলে সেফ ডেলিভারি বলতে আপনি কি বোঝেন, সেক্ষেত্রে বলবেন যে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা ছাড়াই মা এবং শিশুর স্বাভাবিক বা নিরাপদ প্রসবই হচ্ছে সেফ ডেলিভারি, অর্থাৎ কোনো ধরনের বিপদ ছাড়াই মা এবং শিশুর স্বাভাবিক নিরাপদ প্রসবকে বলা হচ্ছে সেফ ডেলিভারি। এখন এই ইন্টারনেটাল কেয়ার যখন আসবে তখন কিন্তু লেবারের স্টেজ আসবে, যে লেবারের কয়টা স্টেজ, লেবারের তিনটা স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজকে কিন্তু ল্যাটেন্ট বা অ্যাক্টিভ ফেজও বলা হয়। আর সেকেন্ড স্টেজ কে ডেলিভারি অফ দা বেবি, যেহেতু সেকেন্ড স্টেজে বাচ্চা ডেলিভারি হয়, আর থার্ড স্টেজে প্লাসেন্টা ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমি এভাবে বলার চেষ্টা করছি, যেহেতু আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ জেনে অভ্যস্ত, আমি একটু একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। আর এখন আমরা যে ল্যাটেন্ট এবং অ্যাক্টিভ
ফেজ আসলে কি, ল্যাটেন্ট ফেজ যখন সার্ভিসটা 0 থেকে 3 সেন্টিমিটার খুলবে তখন আমরা ল্যাটেন্ট ফেজ বলবো। আর অ্যাক্টিভ ফেজ বলবো যখন সার্ভিসটা 4 থেকে 10 সেন্টিমিটার খুলবে তখন আমরা তাকে অ্যাক্টিভ ফেজ বলবো। আর সেকেন্ড স্টেজে কি হবে, সেকেন্ড স্টেজ বাচ্চা ডেলিভারি হয়, অর্থাৎ এখানে মূলত পুশিং থেকে শুরু হয়। আর থার্ড স্টেজের মাধ্যমে আমরা কি করি, প্লাসেন্টা এবং মেমব্রেনটাকে বের করে নিয়ে আসি। এখন মাকে আমরা প্রেগনেন্সি ডেলিভারির সময় মাকে আমরা কিভাবে মনিটরিং করতে পারি, সেক্ষেত্রে একজন মা লেবারের যে মাতা থাকবে তাকে আমরা কিভাবে পর্যবেক্ষণ করতে পারি, মায়ের ব্লাড প্রেশারের মাধ্যমে, অর্থাৎ মূল কথা মায়ের ভাইটাল সাইনটা চেক করতে পারি। ভাইটাল সাইনের মধ্যে আবার আমরা কি দেবো, ব্লাড প্রেশার, পালস এবং টেম্পারেচার দেখবো, মায়ের কন্ট্রাকশন প্যাটার্ন দেখবো, মায়ের ভেজানাল এক্সামিনেশন দেখবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে কতক্ষণ পর পর পিভি করতে পারি, আমরা কি ফ্রিকোয়েন্ট পিভি করব নাকি আমরা 4 ঘন্টা পর পর পিভি করব। অর্থাৎ ফ্রিকোয়েন্ট পিভি কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকবে। এবং পাশাপাশি ফিটাল হার্ট রেটটাও আমরা দেখবো। এবং এখন এই ফিটাল হার্ট রেট আমরা কতবার চেক করব, নর্মাল লেভেলের ক্ষেত্রে প্রতি 30 মিনিট পর পর, আর হাই রিস্ক এর ক্ষেত্রে 15 মিনিট পর পর। কন্ট্রাকশন কেমন হবে, একজন ডেলিভারি রুমে কন্ট্রাকশন হবে 2 থেকে 5 মিনিট অন্তর অন্তর, এবং সেই কন্ট্রাকশনটা 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এটা স্থায়ী হবে, এবং সেই কন্ট্রাকশন গুলো অবশ্যই কিন্তু স্ট্রং হবে। ক্লিন হ্যান্ড যদি আমরা বলি সেক্ষেত্রে ডেলিভারি আগে হাত ধোয়া। আমরা ক্লিন ব্লেড যদি বলি সেক্ষেত্রে আমরা যেটা দিয়ে বাচ্চার নাভি কাটবো সেটা যাতে পরিষ্কার হয়, ক্লিন কট। বাচ্চার যেটা দ্বারা আমরা নাভিটা বাঁধবো সেটা যাতে অবশ্যই পরিষ্কার হয়। ক্লিন সারফেস বলতে আমরা বুঝতেছি বাচ্চা ডেলিভারির জন্য মা এর যে বসা বা শোয়ার যে স্থান সেটা, এবং ক্লিন কট কেয়ার, বাচ্চার যে নাভির বা দড়ি বল বা নাভি সেটা কি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই হচ্ছে ক্লিন কট কেয়ার। ডেলিভারি টেকনিকের ভিতরে আসবে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। এই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজে আমরা কি বলবো, যাতে প্লাসেন্টা তার দ্রুত ডেলিভারি হয় এবং নিরাপদ করতে আমরা কি করি, অক্সিটোসিন এবং কন্ট্রোল কন্ট্রাকশন ব্যবহার করি। আর ইপিসিওটমি আমরা কেন দিই, যাতে ভ্যাজাইনাল টিয়ার না হয় এই জন্য দিই, এবং বাচ্চা যাতে তাড়াতাড়ি ডেলিভারি হয় এবং দ্রুত এবং নিরাপদ ডেলিভারি হয় এই জন্য আমরা সাধারণত ইপিসিওটমি দিয়ে থাকি। ব্রিজ প্রেজেন্টেশন যদি হয়, বাচ্চা ডেলিভারি করতে লাগছে আমরা, সেক্ষেত্রে আমরা দেখতেছি বাচ্চাটা ব্রিজ প্রেজেন্টেশন হয়েছে। সে ব্রিজ প্রেজেন্টেশন হলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে একজন স্কিল প্রোভাইডার দ্বারা আমরা কি করতে পারবো, স্পেশাল ম্যানুভারের মাধ্যমে আমরা কি করতে পারি, সিজারিয়ান সেকশন ম্যানুভারের মাধ্যমে আমরা বাচ্চাটা ডেলিভারি করাতে পারি, অথবা সিজারিয়ান সেকশন করানো যেতে পারে। পেরিনিয়াল টিয়ার কিভাবে রোধ করা সম্ভব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল পুশিং করার মাধ্যমে, অথবা ইপিসিওটমি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পেরিনিয়াল টিয়ারটাকে রিমুভ মানে প্রতিরোধ করা যায়। অর্থাৎ ইপিসিওটমি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু পেরিনিয়াল টিয়ার যাতে না হয় সেজন্য ইপিসিওটমি দেওয়া হয়। এখন ডেলিভারির সময় ম্যাটারনাল কমপ্লিকেশন কি কি হতে পারে, ডেলিভারির সময় মায়ের যে কমপ্লিকেশন গুলো সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হয়, মায়ের লেবারটা দীর্ঘ সময় হতে পারে, লেবারটা অবস্ট্রাক্টেড হতে পারে, অথবা কিছু সেপসিস বা ইনফেকশন হতে পারে, এবং পাশাপাশি প্রি এক্লাম্পসিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্টোগ্রাফটা আসলে কি, অর্থাৎ পার্টোগ্রাফ মূলত একটা বলবেন, পার্টোগ্রাফ একটা গ্রাফিক্যাল একটা চার্ট, যে চার্টে লেবারের প্রোগ্রেসটা দেখানো হয়, সেটা হচ্ছে পার্টোগ্রাফ। পাঠ্যগ্রাফ যদি আসে তখন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে পাঠ্যগ্রাফ কেন গুরুত্বপূর্ণ, আপনারা সুন্দরভাবে বলবেন যেহেতু পাঠ্যগ্রাফ লেবারের প্রোগ্রেসটা দেখা হয়, সেক্ষেত্রে লেবার আসলে প্রলং হচ্ছে না প্রোগ্রেসিভ, লেবারের প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কতক্ষণ পর পর কন্ট্রাকশন হচ্ছে, এই জিনিসগুলো আমরা যে পাঠ্যগ্রাফ, এই জিনিসগুলোর জন্য মূলত পাঠ্যগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। আর মায়ের ক্ষেত্রে যদি লেবার পেইন কিভাবে ম্যানেজ করা, অর্থাৎ একজন মায়ের ক্ষেত্রে লেবার পেইন কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি নন ফার্মাকোলজির মাধ্যমে, সেক্ষেত্রে আমরা ডিপ ব্রেথিং এক্সারসাইজ করতে পারি, মায়ের পেটে কিছু মেসেজ করতে পারি, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারি। আর যদি ফার্মাকোলজিক্যাল দিক থেকে অর্থাৎ মেডিসিনের দিক থেকে যদি আমরা বলি, সেক্ষেত্রে কিছু অ্যানালজেসিক আমরা অ্যাডভাইস করতে পারি, এবং অর্থাৎ সেই অ্যানালজেসিক আমরা কখন দেবো, যদি সে হসপিটালে থাকে সেক্ষেত্রে আমরা তাকে কিছু অ্যানালজেসিক দিই, এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে ইপিডুরাল ইনজেকশন দেওয়া হয়। আর ফিটাল ডিস্ট্রেস বলতে আমরা কি বুঝি, যখন একটা বাচ্চার হার্টবিটের যে প্যাটার্ন গুলো অর্থাৎ সেটা স্বাভাবিক থাকবে না, তো বা বিপদ সংকেত দেখাবে, সেটা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস। আর ফিটাল ডিস্ট্রেসে সাধারণত কি করা, বাচ্চা অক্সিজেন দেওয়া হয়,
মায়ের পজিশন চেঞ্জ করতে বলা হয় এবং ইমার যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে ডেলিভারি করতে বলা হয়। এন্ড ইমার্জেন্সি যে সিচুয়েশন গুলো আমরা যেটা দেখলাম, যে প্রেগনেন্সি অবস্থা, অবস্ট্রাকটিক লেবার বা প্রলং লেবার। এই অবস্ট্রাকটেড লেবার আসলে কি, যখন নর্মাল কন্ট্রাকশন থাকা সত্ত্বেও শিশুর প্রসব বন্ধ থাকবে, অর্থাৎ মায়ের প্রসব হচ্ছে না, অর্থাৎ কন্ট্রাকশন ঠিকই আছে কিন্তু বাচ্চার ডেলিভারি হচ্ছে না, সেটা হচ্ছে অবস্ট্রাকটেড লেবার। আর প্রোলাপস কর্ড আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, সেক্ষেত্রে আম্বিলিকাল কর্ডের বাত ক্যানেল যদি আসে, অর্থাৎ আম্বিলিকাল কর্ড যদি আমরা ভেজাইনা দিয়ে যদি আমরা দেখতে পাই বা বাত ক্যানেল দিয়ে যদি আমরা দেখতে পাই যে আম্বিলিকাল কর্ডটা বের হয়ে আসে, সেক্ষেত্রে আমরা বলবো প্রোলাপস কর্ড। এরপরে পোস্টপার্টাম হিমোরেজ যদি আমরা রোধ করতে চাই বা প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে ইন্টারনেটাল কেয়ার কিভাবে সাহায্য করে, আমরা যদি ঠিকভাবে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ করতে পারি, অক্সিটোসিন ব্যবহার করি, তারপরে ভিজিলেন্ট ভাবে যদি আমরা মাকে মনিটরিং করি, তাহলে এর মাধ্যমে কিন্তু পোস্টপার্টাম হিমোরেজ প্রতিরোধ করা সম্ভব। যদি কোনো মায়ের শোল্ডার ডিস্টোসিয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে এমসি রবার্ট ম্যানোভার দিতে পারি, অথবা অর্থাৎ মূলত কথা এমসি রবার্ট ম্যানোভারের মাধ্যমে আমরা শোল্ডার ডিস্টোসিয়াটা আসলে করা সম্ভব হয়। ব্রিজ ডেলিভারি তো আমি একটু আগে বললাম যে সেক্ষেত্রে একজন দক্ষ মিডওয়াইফের মাধ্যমে বাচ্চাটাকে ডেলিভারি করানো যেতে পারে, অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে। এখন মায়ের ক্ষেত্রে আমরা যে স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশন দিতে পারি ডেলিভারির সময়, লেবারের সময়, সেক্ষেত্রে আমরা কি কি দিতে পারি, মাকে ডিপ ব্রেথিং এক্সারসাইজ করতে পারি, রিল্যাক্সেশন, অর্থাৎ কিছুক্ষণ পর পর সে ডিপ ব্রেথিং এক্সারসাইজ করবে। তার পুশিং টাইম, অর্থাৎ সে একটু হালকা হালকা করে একটু চাপ দেওয়ার চেষ্টা করবে, আস্তে আস্তে চাপের পরিমাণটা একটু বাড়াবে। তাকে কিছু আমরা স্যালাইন সাপোর্ট দিতে পারি, সেক্ষেত্রে তখন তো সেভাবে খেতে পারবে না, সেক্ষেত্রে আমরা তাকে স্যালাইন দিতে পারি। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে তাকে আমরা প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল সাপোর্ট দিব, যে আপনি পারবেন, হবে, দেখেন আপনার বাচ্চার পজিশন ভালো, আপনার একটু চাপ দিলেই বাচ্চাটা বের হয়ে আসবে। আমরা এইভাবে তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারি। সাপোর্ট পার্সন সেক্ষেত্রে ফ্যামিলির কেউ হইতে পারে, কিন্তু আমার মনে হয় সাপোর্ট পার্সন আমাদের দেশে, যদিও এটা আসলে কালচারাল বা রিলিজিয়াস দিকেই বলেন, যে সাপোর্ট পার্সন কিন্তু আসলে হিসেবে হাজবেন্ড থাকা উচিত, যাতে হাজবেন্ড দেখতে পারে যে তার বাচ্চা ডেলিভারি করতে তার ওয়াইফের আসলে কতটা কষ্ট বা কতটা বেদনা সহ্য করতে হয়। কিন্তু আমাদের দেশের রিচুয়াল অনুসারে আসলে হাজবেন্ড থাকে না বললেই চলে। আমি তো আসলে দেখিনি কখনো যে হাজবেন্ড আসলে সাপোর্ট পার্সন হিসেবে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মা থাকে সাপোর্ট পার্সন হিসেবে। এই সাপোর্ট পার্সন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেলিভারির সময়। লেবার ওয়ার্ডে যদি আমরা ইনফেকশন কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন এর কোনো বিকল্প নাই। এবং আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করবো সেগুলো যাতে জীবাণুমুক্ত হয়, এবং পরবর্তীতে আমরা যাতে সেগুলো ভাবে প্রপার ভাবে ডিসপোজ করতে পারি। এই তিনটা বিষয়ের মাধ্যমে আমরা লেবার ওয়ার্ডে আসলে ইনফেকশন কন্ট্রোল করতে পারবো। সেফ ডেলিভারি কেন গুরুত্বপূর্ণ, ম্যাটারনাল এবং নিউনেটাল মর্টালিটি টাকে রোধ করার জন্য বা কমানোর ক্ষেত্রে সেফ ডেলিভারিটা খুবই গুরুত্বপূর্ণ। অক্সিটোসিন আসলে কেন দেয়া হয়, আপনাদেরকে যদি বলা হয় যে আপনি অক্সিটোসিন আসলে কেন দিবেন, অক্সিটোসিনটা আপনি আসলে কেন দিবেন, সেক্ষেত্রে আপনারা বলবেন যে অক্সিটোসিন দেওয়ার মাধ্যমে আসলে আমরা কন্ট্রাকশন বাড়াতে পারি এবং পোস্টপার্টাম হিমোরেজটাকে প্রিভেন্ট করার জন্য আসলে অক্সিটোসিনটা দেওয়া হয়। আর ফিটাল মনিটরিং আমরা কেন করবো, যাতে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা সেই ফিটাল ডিস্ট্রেসটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ফিটাল মনিটরিং করি। অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা কেন করা হয় যদি বলা হয়, সেক্ষেত্রে ইনফেকশন আছে কিনা বা মেমব্রেন রাপচার আছে কিনা মিউকেনিয়ামটাকে আইডেন্টিফাই করার জন্য অ্যামনিওটিক ফ্লুইডটা পরীক্ষা করা হয়। ইন্টারনেটাল কেয়ার থেকে আমি যতটুকু বললাম এইটুকুর মধ্যে পড়লে আসলে আশা করা যায় আপনাদের হয়ে যাবে, এবং পাশাপাশি যে প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করছি এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে যাবেন। আর ডেলিভারির পরে যেটা বিষয়, যে আপনার নিউনেটাল অ্যাসেসমেন্ট কিভাবে করবেন আপনারা সুন্দর করে বলে দিবেন আপগার স্কোরিং এর মাধ্যমে। আর কোনো কিছুই আশা করা যায় আপনারা যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারেন যে আপগার স্কোরিং এর মাধ্যমে। এই আপগার স্কোরিং কে করছে, ডক্টর ভার্জিনিয়া আপগর, তার নাম অনুসারে আসলে আপগার স্কোরিংটা করা হয়েছে, এটা আপনারা সুন্দর করে বলে দিতে পারলেই এক্সামিনার খুশি হয়ে যাবে। এরপর আমরা দেখবো পোস্ট ন্যাটাল কেয়ার। ইন্টারনেটাল কেয়ারের প্রশ্নগুলো বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন।
পোস্টনেটাল কেয়ারটা আসলে কি? বাচ্চা ডেলিভারির পর থেকে মায়ের এবং সে বাচ্চার স্বাস্থ্য রক্ষার জন্য আমরা যে সেবাটা দেই সেটাই হচ্ছে মূলত পোস্টনেটাল কেয়ার। এটা বাচ্চা ডেলিভারি থেকে 6 সপ্তাহ বা 42 দিন পর্যন্ত আমরা যে সেবাটা দেই সেটাই হচ্ছে পোস্টনেটাল কেয়ার। এই পোস্টনেটাল কেয়ার দেওয়ার কি কি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে? পোস্টনেটাল কেয়ারের গুরুত্বপূর্ণ বিষয় কি? মায়ের যে পোস্টপার্টাম হিমোরেজ হচ্ছে কিনা, আমার ব্লিডিংটাকে আইডেন্টিফাই করার জন্য, মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছে কিনা, মায়ের কোনো ধরনের ইনফেকশন হয়েছে কিনা, যেহেতু ডেলিভারির পর পিউরপেল সেপসিস হওয়ার একটা চান্স থাকে, সেক্ষেত্রে তার ইনফেকশন হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করা বা প্রিভেন্ট করার জন্য করা হয়। পাশাপাশি যেহেতু অনেকজনের ক্ষেত্রে 42 দিন বা 45 দিনের পর পুনরায় তার পিরিয়ড শুরু হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসটা দেওয়া হয়। এখন আমরা জানবো যে পিএনসি বা পোস্টনেটাল কেয়ার আসলে কখন দেয়া হয়। বাচ্চা ডেলিভারি 24 ঘন্টার মধ্যে ফার্স্ট পোস্টনেটাল কেয়ারটা দেয়া হয়। পোস্টনেটাল কেয়ারের যদি বলে অন্যান্য কোনো নাম আছে কিনা বা আপনি জানেন কিনা, সেক্ষেত্রে বলবেন যে পোস্টপার্টাম কেয়ার বলা হয় বা ম্যাটারনাল পোস্টনেটাল কেয়ার নামেও পোস্টনেটাল কেয়ার আর অনেকেই জেনে থাকে বা বলা হয় আর কি। আর ভাইটাল সাইন যদি বলা হয়, ডেলিভারির পরে ভাইটাল সাইন যে চারটা আছে সেই চারটায় ডেলিভারি পরে একই রকম ভাবে ভাইটাল সাইন পর্যবেক্ষণ করা হয়। মানে পোস্টপার্টাম হিমোরেজ আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? সেক্ষেত্রে ইউটেরাইন ম্যাসেজের মাধ্যমে আমরা পোস্টপার্টাম হিমোরেজকে প্রিভেন্ট করতে পারি, অক্সিটোসিন ব্যবহার করে করতে পারি, এবং ব্লিডিং মনিটরিং করে আমরা হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজটাকে আসলে প্রিভেন্ট করা সম্ভব। এখন যেহেতু প্রেগনেন্সির পরে বা ডেলিভারির পরে মায়ের কিছু ভেজাইনাল ডিসচার্জ হয়, সেই ভেজাইনাল ডিসচার্জের মধ্যে আবার লোকিয়ার একটা বিষয় থাকে। এই লোকিয়ার বিষয়ে আমরা মাকে বলতে পারি যে ভেজাইনাল ডিসচার্জ সম্পর্কে যদি বলা হয় সেক্ষেত্রে মাকে বলতে হবে লোকিয়াটা নিয়মিত চেক করতে বলা হয়, এবং অ্যাবনর্মাল যদি কোনো ধরনের ব্লিডিং হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা জানাতে হবে। মায়ের যদি ডেলিভারির পর কোনো ধরনের কনস্টিপেশন হয় সেক্ষেত্রে অবশ্যই হাই ফাইবার যুক্ত খাবার খাবে, ফ্লুইড খাবে, এবং যদি প্রয়োজনে সেক্ষেত্রে ল্যাক্সেটিভ কিছু সিরাপ বা ড্রাগ আছে বা ইসবগুলেট ভুসি এই টাইপের খাবারগুলো খাইলে মায়ের আসলে কনস্টিপেশনটা দূর হয়ে যাবে। এরপর ডেলিভারির পরে মাকে কিছু এক্সারসাইজ করতে বলা হয়, সেক্ষেত্রে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে বলা হয় এবং মাকে বলতে হয় যে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। আর ডেলিভারির পরে মায়ের কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি হওয়ার অনেক বেশি চান্স থাকে, যেহেতু মায়ের ঘুম ঠিকভাবে হয় না, মায়ের খাদ্যাভ্যাস ঠিক থাকে না। যার কারণে কিন্তু আমরা কিছুদিন আগেও দেখছি যে একজন মহিলা পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে সে তার বাচ্চাকে মেরে ফেলছে। এই জন্য ডেলিভারির পরে একজন রোগীর লোকজন কি করে, শুধুমাত্র বা ডেলিভারির পরে ওই মহিলার ফ্যামিলি মেম্বার বা আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু বাচ্চাটাকে অতিরিক্ত কেয়ার করে, কিন্তু মায়ের কিন্তু এভাবে কেয়ার করে না। যার কারণে কিন্তু মা অনেক বেশি ডিপ্রেস থাকে, কারণ মায়ের ঘুম কম হয়। এর জন্য ডেলিভারির পরে অবশ্যই বাচ্চার পাশাপাশি মায়েরও প্রপার ভাবে যত্ন নেওয়া উচিত, এবং মায়ের পর্যাপ্ত পরিমাণ যাতে ঘুম হয় সেই বিষয়ে নজর দেওয়া উচিত। এখন আমরা দেখবো যে নিউনেটাল কেয়ার, অর্থাৎ বাচ্চার আমরা কিভাবে যত্ন নিব পোস্টনেটাল কেয়ারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বাচ্চার টেম্পারেচার দেখবো, বাচ্চার ওজন দেখবো, বাচ্চার টেম্পারেচার আমরা কিভাবে কন্ট্রোল রাখতে পারি, বাচ্চাকে গরম সুতি নরম কাপড় দিয়ে আমরা বাচ্চাকে বাঁচায় রাখতে পারি, বাচ্চার রেসপিরেটরি দেখতে পারি, বাচ্চা কান্না করলে কতক্ষণ পর সেটা দেখতে পারি, বাচ্চার স্কিন কালার, অর্থাৎ মোটামুটি আপনারা এই রেসপিরেশন বা ক্রাই বা স্কিন কালার আপনারা বলবেন যে বাচ্চার আর ওয়েট ঠিক আছে কিনা দেখবো, বাচ্চার টেম্পারেচার দেখবো, এবং পাশাপাশি বাচ্চার আবগার স্কোরিং এটা বলে দিবেন তাহলে এনাফ। আর এই আবগার স্কোরিং আমরা কখন করি? বাচ্চা জন্মের 1 থেকে 5 মিনিটের মধ্যে আমরা করি। প্রথমবার করি বাচ্চা জন্মের 1 মিনিটের মধ্যে, আর পরেরটা করি 5 মিনিট পরে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। অর্থাৎ বাচ্চাকে এক ফোঁটা পানিও না, যদি আপনাকে বলে যে এক ফোঁটা পানিও খাওয়াবেন না, ঠিক আছে, কিন্তু যদি বাচ্চা অসুস্থ হয় সেক্ষেত্রে কি বাচ্চাকে কি আপনার ওষুধ দিতে পারবেন? তখন বলবেন এক্সেপ্ট মেডিকেশন। যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াবে, এক ফোঁটাও পানিও খাওয়াবে না, কিন্তু এক্সেপ্ট মেডিকেশন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে ওষুধ খাওয়ানো যাবে বা ওষুধ খাওয়াতে হবে।
আর বাকি প্রশ্নগুলো আপনারা এখান থেকে একটু দেখে নিবেন। ডেঞ্জার সাইনের ক্ষেত্রে মায়ের এবং বাচ্চার ক্ষেত্রে কিছু প্রেগনেন্সি ডেঞ্জার সাইন থাকে পিএনসির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখলে তাড়াতাড়ি আসলে দ্রুত চিকিৎসা নিতে বলবো। সেক্ষেত্রে মায়ের যদি হেভি ব্লিডিং থাকে, মায়ের যদি শরীরের যদি অতিরিক্ত পরিমাণ জ্বর থাকে, তীব্র ব্যথা থাকে, মায়ের যদি ভ্যাজাইনাল ডিসচার্জ যদি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ থাকে, এবং মায়ের যদি তীব্র মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাকে দ্রুত চিকিৎসা নিতে বলবো আমরা। আর মায়ের যদি পিরিয়ড অর্থাৎ বাচ্চা ডেলিভারির পরে যদি মায়ের জ্বর হয়, সেক্ষেত্রে আমরা পাশাপাশি মনে করা হয় যেহেতু পিরিয়ড সেপসিস হওয়ার একটা চান্স থাকে, এর জন্য ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে বলা হয় এবং অ্যান্টিবায়োটিক শুরু করতে বলা হয়। হেলথ এডুকেশন কাউন্সিলিং গুলো আপনারা একটু দেখে নেবেন এই প্রশ্নগুলো। এখন এপিএনসি এর শিডিউল বা ফলো আপ আমরা কয়েকবার ভিজিট করতে বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলি যে 4টা ভিজিট করতে পারে। সেক্ষেত্রে বাচ্চা ডেইলি 24 ঘন্টার মধ্যে একবার, 3 থেকে 7 দিনে একবার, আহ দ্বিতীয় সপ্তাহে একবার, এবং হচ্ছে বাচ্চা ডেলিভারি 6 সপ্তাহে আমরা পোস্টনাটাল কেয়ারের ভিজিট গুলো বলা হয় 4টা ভিজিট। এবং পাশাপাশি যদি 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 প্রয়োজন হয় সেক্ষেত্রে সে আরো ভিজিট করাইতে পারে, কিন্তু কমপক্ষে সে 4টা ভিজিট করবে। এখন আমরা দেখবো যে নিউবর্ন কেয়ার। নিউবর্ন কেয়ার বলতে আমরা কি বলছি, যে নিউবর্ন বলতে আমরা কি বলতেছি, যে নবজাতকের যে সেবা বা যত্ন, সেটা হচ্ছে নিউবর্ন কেয়ার। অর্থাৎ বাচ্চা জন্মের পর সে বাচ্চার বা শিশুর জীবন রক্ষা করা বলেন, বাচ্চাকে সুস্থ রাখার বলেন, পাশাপাশি বাচ্চা যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে বা কোনো অসুখ না থাকে, সেগুলো আইডেন্টিফাই করা বা শনাক্তকরণের জন্য আমরা যে সেবাটা দেই, সেটাই হচ্ছে নিউবর্ন কেয়ার। এই নিউবর্ন পিরিয়ড আবার কতদিন বলা হয়, বাচ্চা জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত নিউবর্ন পিরিয়ড বলা হয়। এখন এসেনশিয়াল নিউবর্ন কেয়ার আমরা কিভাবে দিতে পারি, বাচ্চা জন্মের পর ইমিডিয়েট কেয়ার আফটার বার্থ, এটা একটা বিষয়। বাচ্চাকে প্রপার টেম্পারেচার মেনটেন করে, যেটা থার্মাল প্রোটেকশন নামে পরিচিত। বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে বেস্ট ফিডিং করানো, এই বাচ্চার ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য, পাশাপাশি বাচ্চার কট কেয়ার, এই 5টা বিষয় মিলেই এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, সে বাচ্চা জন্মের পর আসলে কি করবে, বাচ্চাকে আমরা সুন্দর করে কি করব, বাচ্চাকে শুকনো একটা কাপড় দ্বারা বাচ্চাকে মুড়াবো, বাচ্চাকে গরম রাখার চেষ্টা করব। জন্মের পর একটা শিশুর প্রথম কাজই হচ্ছে বাচ্চাকে শুকনো একটা কাপড় দ্বারা রাখবো, বাচ্চাকে গরম রাখার চেষ্টা করবো, বাচ্চার রেসপিরেশন ঠিক আছে কিনা দেখবো। সেক্ষেত্রে বাচ্চার রেসপিরেশন যদি ঠিক না থাকে, আমরা কি করতে পারি, বাচ্চাকে কিছু সময় অক্সিজেন দিতে পারি, অথবা বাচ্চার কি করতে পারি, সাকশনের মাধ্যমে বাচ্চার নাক মুখ পরিষ্কার করতে পারি। বাচ্চা ডেলিভারি কতক্ষণের মধ্যে বা আসলে বেস্ট ফিডিং শুরু করা হয়, বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যে আসলে বেস্ট ফিডিং শুরু করাকে বলা হচ্ছে আর্লি বেস্ট ফিডিং। এরপর যেটা বিষয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে কি। ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে আমরা বোঝাই, যদি কোনো বাচ্চা প্রি ম্যাচিউর বেবি হয় বা কম ওজনের যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সে বাচ্চাকে মায়ের বুকে চামড়ার সাথে লাগিয়ে রাখার যে পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, বা স্কিন স্কিন টু স্কিন কন্টাক্টে রাখাকে বলা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। আফগার স্কোরিং এ কি কি থাকে, অ্যাপিয়ারেন্স, পালস, ডাইমেস, অ্যাক্টিভিটি, রেসপিরেশন, এই 5টার সমন্বয় আসলে আফগার স্কোর। আর যেটা আমরা বললাম যে নিউবর্নে স্কিন স্কিন টু স্কিন কেয়ার কেন রাখা হয়, যাতে এটা হাইপোথার্মিয়াকে রোধ করা যায় এবং মায়ের এবং বাচ্চার বন্ডিং ভালো হয়, সেই জন্য সাধারণত স্কিন টু স্কিন কেয়ার করা হয়। বাচ্চা কিন্তু নিয়ম হচ্ছে বাচ্চা ডেলিভারির পর বাচ্চাকে মায়ের পেটের উপরে বা সরি বুকের উপরে রাখা। এখন এই নিউবর্ন কেয়ার কে ওয়ার্ম রাখার জন্য 3টা টেকনিক, যেটা হচ্ছে স্কিন টু স্কিন কন্টাক্ট করা যায়, বাচ্চাকে শুকনা নরম কাপড় দ্বারা মোড়ানো যেতে পারে, অথবা গরম কোনো ব্ল্যাঙ্কেট বা তোয়ালে দ্বারা মোড়াইতে পারে, এবং রুমের টেম্পারেচার যাতে ঠিক থাকে, এই 3টা বিষয়ের মাধ্যমে বাচ্চার বা নিউবর্ন কেয়ার কে ওয়ার্মের রাখা হয়। আম্বিলিকাল কর্ড কেয়ার,
বাচ্চার যে নাভি আছে নাভির দড়ি পরিষ্কার রাখা, পাশাপাশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক প্রয়োগ করাকে বলা হচ্ছে আম্বিকাল কর্ড কেয়ার। এই কর্ড স্টাম্প কখন পড়ে যায়, অর্থাৎ এই নাভিটা কখন পড়ে যায়? সাধারণত জন্মের 7 থেকে 10 দিনের মধ্যে কর্ড স্টাম্প পড়ে যায়। আম্বিকাল ইনফেকশন বা ওমফ্যালাইটিস এর লক্ষণগুলো কি কি? অর্থাৎ ওই জায়গা লাল হয়ে যাবে, ফুলে যাবে, ওই জায়গায় পাস হবে এবং যে ডিসচার্জটা বের হবে সেটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তো বললাম, আর শুধু যদি ব্রেস্ট ফিডিং বলে সেক্ষেত্রে বাচ্চাকে 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাইতে হয়। আর বাচ্চাকে কতক্ষণ পর পর ব্রেস্ট ফিডিং করাবে? 2 থেকে 3 ঘন্টা পর পর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে। হাইপোথার্মিয়া রিস্ক কতদিনে বেশি থাকে? হাইপোথার্মিয়া হচ্ছে বাচ্চার শরীরে টেম্পারেচার কমে যাওয়া। এই হাইপোথার্মিয়ার রিস্ক থাকে পার্টিকুলারলি ফার্স্ট 24 আওয়ার, অর্থাৎ প্রথম 24 ঘন্টার মধ্যে হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে। আর হাইপোথার্মিয়ার লক্ষণ কি থাকবে? বাচ্চার গা হাত পা ঠান্ডা হয়ে যাবে, বাচ্চা খুবই ল্যাথার্জি হবে, বাচ্চা ঠিকভাবে খেতে পারবে না। হাইপোথার্মিয়া আমরা কিভাবে রোধ করতে পারি? স্কিন টু স্কিন কন্টাক্টের মাধ্যমে, বাচ্চাকে গরম কাপড়ে মুড়ায় রাখতে, বাচ্চাকে যে রুমে রাখবো সেই রুমের টেম্পারেচার যাতে ঠিক থাকে। ক্যাঙ্গারু মাদার কেয়ার তো আমরা একটু আগেই বললাম। আহ এখন ইনফেকশনের বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে ইনফেকশন প্রিভেনশন ডেলিভারির পর আমরা কি করতে পারি, যে ভ্যাকসিন গুলোর মাধ্যমে আমরা ইনফেকশন প্রিভেনশন করতে পারি। পাশাপাশি বাচ্চা ডেলিভারির পরে যে আমরা ভিটামিন কে ইনজেকশন দিই বা ভিটামিন কে যে মুখে খাওয়াই, সেটা যদি আমরা ঠিকভাবে করি তাহলেই কিন্তু ইনফেকশন প্রিভেনশন করা সম্ভব। আর নিউনেটাল সেপসিস যদি হয় বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত এবং হচ্ছে রেফার করা উচিত বাচ্চাকে, যেহেতু সব হসপিটালে কিন্তু অ্যাভেলেবল আসলে ট্রিটমেন্ট বা ফ্যাসিলিটি থাকে না। এরপর একটা বাচ্চার আহ যদি হচ্ছে আমরা ওয়েট মনিটরিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কতদিন পর পর করতে পারি? বাচ্চা ডেলিভারি 1, 2 এবং 4 এবং 6 সপ্তাহ অন্তর অন্তর আমরা বাচ্চাটার ওয়েট মাপার মাধ্যমে ওয়েট মনিটরিং করতে পারি। বাচ্চার যদি নিউবর্ন জন্ডিস হয় সেক্ষেত্রে বাচ্চার স্কিন দেখতে পারি, স্কেলারা দেখতে পারি, চোখের স্কেলার দেখতে পারি, বাচ্চার বিলিরুবিন টেস্টের মাধ্যমে আমরা নিউবর্ন জন্ডিস দেখি। সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা হচ্ছে বাচ্চা জন্মের পর পরে হয় এবং এটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর প্যাথোলজিক্যাল জন্ডিস বাচ্চার যদি কোনো ধরনের ডিজিজ থাকে, সেই ডিজিজের কারণে বাচ্চার জন্ডিসটা অ্যাপিয়ার হয়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। বাকি এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন, যদি কারো মানে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের গ্রুপে আমাদেরকে নক করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখবো যে মর্টালিটি ম্যাটারনাল মর্টালিটি বলতে আমরা কি বুঝি? যে মাতৃ মৃত্যু হার, যেটা গর্ভাবস্থায় বা ডেলিভারির সময় অথবা বাচ্চার ডেলিভারির 42 দিনের মধ্যে যদি কোনো মায়ের মৃত্যু হয় বা কোনো মা মারা যায়, তাকে বলা হচ্ছে ম্যাটারনাল মর্টিলিটি। অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায়, বাচ্চা ডেলিভারির সময় অথবা ডেলিভারির 42 দিনের মধ্যে যদি কোনো মায়ের মৃত্যু ঘটে, তাকে বলা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি। এই ম্যাটারনাল মর্টালিটি রেশিও যদি বলা হয়, সেক্ষেত্রে বলা হয় প্রতি 1 লাখ জীবিত জন্মের জন্য মায়ের মৃত্যুর সংখ্যাকে বলা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ম্যাটারনাল মর্টালিটির প্রধান কারণগুলো কি কি? পোস্টপার্টাম হিমোরেজ, এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, পিউরপেরাল সেপসিস বা ইনফেকশন, অবস্ট্রাক্টেড লেবার এবং আনসেফ অ্যাবর্শন। এখন এই ম্যাটারনাল মর্টালিটি বিষয়ে আমি একটু আপনাদের আরো কিছু তথ্য দিতে চাই, যে তথ্যগুলো আপনারা একটু কাইন্ডলি একটু নোট করেন। যে বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাটারনাল মর্টালিটি আসলে কতখানি হয়েছে বা কত সালে কত পর্যন্ত ছিল, এটা একটু আপনারা লিখে রাখেন, হ্যাঁ। যে 2022 এবং 23 সালের যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি, সেক্ষেত্রে 2023 সালে ছিল কিন্তু 115। আর 2025 সালে, যেহেতু 2026 সাল চলমান, সুতরাং এখানে আমরা এখন এটার স্ট্যাটিস্টিক জানি না, সেহেতু আমরা বলবো 2025 সালে মাতৃমৃত্যুর হার ছিল প্রতি 1 লাখে জীবিত জন্মের মধ্যে 100-তে নামিয়ে আনার, এটা একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 2025 সালে। 1 লক্ষ জীবিত জন্মে মাধ্যমে 100-তে নামিয়ে আনার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 2025-এ।
বাংলাদেশে আপনাকে যদি বলে বাংলাদেশে আপনি একজন মিডওয়াইফ হিসেবে ম্যাটারনাল মর্টালিটি রেট কিভাবে কমাতে পারেন, সেক্ষেত্রে বলতে হবে একজন দক্ষ মিডওয়াইফের মাধ্যমে বাচ্চাটাকে ডেলিভারি করা, প্রপার ভাবে অ্যান্টিনাল কেয়ার, পোস্টনেটাল আর কেয়ার গুলো পাওয়া, বা অ্যাডভাইস গুলো মেনে চলা, বা ভিজিট গুলো ঠিকভাবে করা, এমার্জেন্সি অবস্টেট্রিক করা এবং ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেশিওটাকে আসলে কমানো সম্ভব। আপু তাহলে হচ্ছে ম্যাটারনাল আমাদের যদি মর্টালিটি, এরকম প্রশ্ন করে যে, জি বলেন। আপু আমাদের যদি প্রশ্ন করে যে উম প্রতি মানে প্রতি লাখে কতজন মারা যাচ্ছে, মানে মানে কারেন্ট রিসোর্স, তাহলে কি আমরা 115 বলবো নাকি 100 বলবো? আপনারা 2025-এর স্ট্যাটিস্টিক্সটা বলে দিবেন, কারণ 2026 তো চলমান, কারণ 2026 তো আমরা বলতে পারবো না, আবার 23-24-এরটাও বলতে পারবেন না। আপনারা বলবেন যে 2025-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি 1 লাখে জীবিত জন্মে 100 100 বলবেন। হ্যাঁ, এটার হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আর 2022-23-এর দিকে ছিল এটা 115। ঠিক আছে। ঠিক আছে। ম্যাটারনাল মর্টালিটির কেয়ার ইন্টারভেনশন গুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা এর আগে ইতিপূর্বে ক্লাসের আগে আমরা ম্যাগনেসিয়াম সালফেট সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপর হচ্ছে ইনফেন্ট বা নিউনেটাল মর্টালিটি। ইনফেন্ট বা নিউনেটাল বলতে আমরা কি বুঝি, যে নিউনেট বলতে আমরা বলতেছি যে বাচ্চা জন্ম থেকে শুরু করে 28 দিন পর্যন্তকে, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে নিউনেটাল। আর ইনফেন্ট বলতে বলতেছি বাচ্চা জন্মের থেকে 1 মাস থেকে আহ 1 বছর পর্যন্ত, এই সময়টাকে আমরা বলতেছি ইনফেন্ট। আর এই 1 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চার মৃত্যু ঘটে তাকে বলা হচ্ছে ইনফেন্ট মর্টালিটি। ইনফ্যান্ট মর্টালিটির কিছু স্ট্যাটিস্টিক্স আছে বাংলাদেশে, যেটা 2025-এ ছিল 19.95, বা আমরা বিশ্ব বলতে পারি। 2025-এ ছিল 19.95, আর 2024-এ ছিল কিন্তু 20.76। হ্যাঁ, আপনারা 2025-এরটা বলবেন 19.95, অর্থাৎ প্রতি 1,000 মধ্যে 19.95, প্রতি 1,000 লিভ বার্থের মধ্যে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক করা হয়েছে, অর্থাৎ 19.95। আপনাকে স্ট্যাটিস্টিক জানতে চাইলে আপনার সুন্দর মতো 19.95 বলে দিবেন, যে 2025-এ এই স্ট্যাটিস্টিক ছিল। এখন এই নিউনেটাল মর্টালিটির কিছু প্রধান কারণগুলো, যেগুলো হচ্ছে বাচ্চার বার্থ অ্যাসপেসিয়া, বাচ্চা প্রিম্যাচুর বা লো বার্থ ওয়েট বেবি যদি জন্মগ্রহণ করে, বাচ্চা যদি নিউনেটাল সেপসিস থাকে, বা বাচ্চা কোনো ধরনের জন্ম ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, এবং পাশাপাশি বাচ্চার যদি হাইপোথার্মিয়া থাকে, সেই ক্ষেত্রে নিউনেটাল মর্টালিটির এই বিষয়গুলো প্রধান কারণ হিসেবে আলোচিত হয়েছে, বা এই এই বিষয়গুলো আসলে প্রধান কারণ হিসেবে বলা হয়। এরপর ইনফ্যান্ট মর্টালিটির প্রধান কারণ কি, ইনফ্যান্ট যেহেতু 1 মাস থেকে 1 বছরের মধ্যে, সেহেতু বাচ্চাদের যদি নিউমোনিয়া বা ডায়রিয়া থাকে, বাচ্চা যদি ম্যালনারি বাচ্চা থাকে, বাচ্চা যদি নিউনেটাল কজেস কোনো ধরনের থাকে, বাচ্চা যদি ভ্যাকসিন গুলো ঠিকভাবে না হয়, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থাকে, সেক্ষেত্রে ইনফ্যান্ট মর্টালিটি চান্স বেশি থাকে, বা ইনফ্যান্ট মর্টালিটি এই কারণগুলোর মাধ্যমে হয়। বার্থ স্পেসিয়া কি, বাচ্চা জন্মের পর যদি বাচ্চা যদি ব্রেথিং বা শ্বাসে যদি কোনো সমস্যা থাকে, বা বাচ্চা যদি অক্সিজেন কম পায়, তাকে বলা হচ্ছে বার্থ স্পেসিয়া। প্রিম্যাচুরিটি বলতে কি বুঝি, বাচ্চা যদি সময়ের আগে জন্মগ্রহণ করে তাকে বলা হচ্ছে প্রিম্যাচুরিটি। আর লো বার্থ ওয়েট, একজন স্বাভাবিক বাচ্চার ওজন 2.5 থেকে 3.9 কেজি পর্যন্ত একটা বাচ্চার স্বাভাবিক আহ জন্ম ওজন, এইটার যদি কম থাকে কোনো বাচ্চার, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। নিউনেটাল মর্টালিটি থেকে বাকি যে প্রশ্নগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। কারণ এত প্রশ্নের অ্যান্সার তো আসলে একই দিনে বলা আসলে সম্ভব নয়। আর আপনাদের যেহেতু পরীক্ষা, আমরা যতটুকু দরকার ততটুকু আমরা আলোচনা করব। ক্যাঙ্গারু মাদার কেয়ার আমরা ইতিমধ্যে জানছি এবং বলছি, এগুলার ওইভাবে প্রয়োজন নেই। আপনারা জাস্ট একবার চোখ বুলিয়ে যাবেন, আপনারা তো সব জানেনই। আপনারা তো আপনারা তো যখন পড়ছেন তখন জানছেন, পাশাপাশি যখন কাজ করতেছেন তখন আরো বেশি জানতেছেন, যেহেতু হাতে কলমে কাজ করতেছেন সেহেতু এখন আরো বেশি জানার চান্স থাকবে, বা জানতেছেন। আপনারা যেটা কাজ করবেন সেটাই সবসময় বলার চেষ্টা করবেন।
পাশাপাশি কিছু জিনিস আসলে যেটা কাজ করি হসপিটাল গুলোতে আসলে ওইভাবে প্রপার ফ্যাসিলিটি থাকে না, তাই হয়তো ম্যানেজ করতে পারে না। সেক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই বইয়ের ভাষা অনুযায়ী বলতে হবে। নিউনেটাল রিসাসিটেশন একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিউনেটাল রিসাসিটেশন যদি বলা হয় কি, সেক্ষেত্রে বলবেন ব্রেথিং এবং অক্সিজেন সাপোর্ট নিউবর্নকে দেওয়ার জন্য আসলে নিউনেটাল রিসাসিটেশন ব্যবহার করে, বা নিউনেটাল রিসাসিটেশন আসলে বাচ্চার ব্রেথিং এবং অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় নিউবর্নের ক্ষেত্রে। ভ্যাকসিন অফ নিউবর্ন, এটা আমরা গত ক্লাসে বলছি যে ভ্যাকসিন গুলো আসলে কি কি দেয় বাচ্চা জন্মের পর পর, যে ইপিআই শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিন গুলো অবশ্যই প্রপার ভাবে দেওয়া উচিত। কালকেও আমি কিন্তু বলছিলাম, গতকালও, যে সাস্টেইন ডেভেলপমেন্টের যে গোল আছে, এই 3 নাম্বার গোলটা আসলে কি, এই 3 নাম্বার গোলটা আসলে গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। এটা কিন্তু বারবার জিজ্ঞেস করার একটা চান্স থাকবে আপনাদেরকে, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোল, গোল 3, বা আপনাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল একটা মিডওয়াইফের ক্ষেত্রে কয় নাম্বার গোলে আসলে এই আপনাদের এই তথ্যগুলো আছে। সেক্ষেত্রে বলবেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 3-তে, গোল 3-তে আসলে আমরা হচ্ছে মায়ের স্বাস্থ্য বা স্বাস্থ্যটাকে এখানে আমরা দেখি, এবং যেহেতু বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3-তে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং বলা হয়েছে, এই গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এর সাথে কিন্তু মায়ের মৃত্যু হার কমানো, বাচ্চার মৃত্যু হার কমানো, পাশাপাশি সংক্রমণ রোগটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপর কিন্তু ফোকাস দিবে, যেহেতু এটার লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি। এই এইচডিজি অনুযায়ী ম্যাটার্নাল মর্টালিটি কত নিচে নামাতে হবে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল অনুযায়ী। রিপাত ভাইয়া, উপর স্ক্রল করেন না। এইচডিজি অনুযায়ী ম্যাটার্নাল মর্টালিটি কত নিচে নামাতে হবে, 70, অর্থাৎ প্রতি 1 লাখ জীবিত জন্মের নিচে 70 করতে হবে। এটাই হচ্ছে এইচডিজির মূল মূল লক্ষ্যমাত্রা। আর এই এইচডিজির যদি বলে আপনার কয়টা গোল আছে, আপনার বলবেন 17টা গোল আছে। আর এইচডিজির গোল 3 কি নির্দেশ করে যদি বলে, সেক্ষেত্রে আরো সুন্দরভাবে বলবেন যে ইনিশিয়াল হেলদি লিভ অ্যান্ড প্রমোট ওয়েলবিং ফর অল এট অল এজেস, অর্থাৎ সুস্থ জীবন এবং সুস্থ বয়স প্রত্যেকটা মানুষের জন্য নিশ্চিত করা। এটাই হচ্ছে এইচডিজির গোল নাম্বার 3। আর উদ্দেশ্যের ক্ষেত্রে মিডওয়াইফ আপনারা যেহেতু, সেহেতু আপনারা বলবেন যে অবশ্যই ম্যাটারনাল মর্টালিটি কমানো এবং নিউনেটাল এবং চাইল্ড মর্টালিটি কমানো, এই দুইটা বললেই এনাফ। আর এইচডিসি থেকে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখবেন আপনারা, একবার করে চোখ বুলাই যাবেন। যেমন এখানে কিছু বিষয় আছে যে মায়ের মৃত্যু হার কত নিচে নামাবে, শিশুর মৃত্যু হার কত নিচে নামাবে, এগুলো একটু দেখবেন। এইচডিসি থেকে প্রশ্ন করলে আসলে অনেক বিষয় আপনাদেরকে প্রশ্ন করবে, এই জন্য একটু দেখে যাবেন, বেসিক জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন। এখন কমিউনিটি ক্লিনিক, যেহেতু আমরা নার্স মিডওয়াইফ আমরা যারা আছে, তারা কিন্তু আমরা কমিউনিটি ক্লিনিকেও একটা সার্ভিস দেই। এইটা থেকে যদি বলে, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই প্রশ্ন করার চান্স থাকবে যে কমিউনিটি ক্লিনিক আসলে কবে চালু হয়। সেক্ষেত্রে বলবেন 1996 সালে ফার্স্ট বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু হয়। এই কমিউনিটি ক্লিনিক যদি বলে, সেক্ষেত্রে বলবেন প্রত্যেকটা গ্রাম বা কমিউনিটিতে যে প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার উদ্দেশ্যের জন্য সরকারি যে স্বাস্থ্য কেন্দ্র, সেটাই হচ্ছে কমিউনিটি ক্লিনিক। অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রাম বা কমিউনিটিতে যে একটা স্বাস্থ্য কেন্দ্র, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক এর প্রধান উদ্দেশ্য কি, বা আহ, এটা কি অবজেক্টিভ গুলো কি, সেক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ার দেওয়া, অর্থাৎ খুব সহজে যাতে গ্রামের লোকজন দূর দূরান্তে সেবা না নিয়ে যাতে হাতের হাতের কাছে যাতে সেবাটা পায়, সেটা দেওয়া হচ্ছে। মায়ের এবং বাচ্চার স্বাস্থ্যটাকে ভালো রাখা, পাশাপাশি কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে সেগুলাকে কন্ট্রোলে রাখা, এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, স্বাস্থ্য সম্পর্কিত যে অ্যাওয়ারনেস গুলো আছে সেগুলো বৃদ্ধি করা, যেমন হাত ধোয়া, তার বা বাথরুমে থেকে আসার পরে হাত ধোয়া, খাবারের আর আগে হাত ধোয়া, কোনো কিছু রান্না করার আগে হাত ধোয়া, হ্যান্ড হাইজিন মেনটেন করা, পাশাপাশি মেডিসিন গুলো ঠিকভাবে খাওয়া। এরপরে যদি কারো ডায়াবেটিস থাকে, নিয়মিত হাঁটা, খাদ্যাভ্যাস গুলো ঠিক রাখা, প্রেগনেন্ট অবস্থায়
খাদ্যাভ্যাস গুলো জানা, ফলিক অ্যাসিড, ভিটামিন গুলো খাওয়া, এই বিষয়গুলো আসলে প্রাইমারি লেভেলে দেওয়া হয়। এবং এরপরে হচ্ছে ইপিআই ভ্যাকসিন, ইপিআই শিডিউল যে ভ্যাকসিন গুলো আছে, এই সেবাগুলো অ্যান্টিনাটাল কেয়ারে কেয়ারের সেবাগুলো আসলে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক আসলে কতজনের জন্য, একটা গ্রাম বা কমিউনিটিতে কতজন লোকের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়? বলেন তো দেখি, কেউ একজন বলতে পারবেন? ভাই চেঞ্জ করেন, অসুবিধা নাই, নাই এই প্রশ্ন, আপনি চেঞ্জ করেন। কেউ একজন বলেন, কতজন, একটা গ্রাম বা কমিউনিটিতে কতজন ব্যক্তির কে সেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়? 10,000। অ্যান্সার ভুল। আপু 6,000 কি? জি জি, 6,000। 6,000 মানুষের সেবা দেওয়ার জন্য একটা গ্রাম বা কমিউনিটিতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এখন তো জনসংখ্যা বেশি। জনসংখ্যা যতই বেশি হোক, সেক্ষেত্রে সাব সাব সেন্টার গুলো আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম। ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম, এটা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় বা গর্ভাবস্থা, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থা বলি বা গর্ভাবস্থাও বলতে পারি আমরা, লেভারের সময় এবং বাচ্চা ডেলিভারির পরে, ডেলিভারির পরের সময়ে, অর্থাৎ ওই মায়ের এবং বাচ্চার সুস্থতা নিশ্চিত করার জন্য যে জাতীয় যে কর্মসূচি, সেটা হচ্ছে ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম। আমাদের ডেফিনেশনে অনেক সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করছি যে গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবের সময় মা এবং শিশুর সুস্থতা নিশ্চিত করার যে জাতীয় কর্মসূচি, সেটা হচ্ছে ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? মায়ের মৃত্যুহার কমানো, বাচ্চার মৃত্যুহার কমানো, পাশাপাশি একজন দক্ষ অ্যাটেন্ডেন্স এর মাধ্যমে বাচ্চাকে নিশ্চিতভাবে বাচ্চা ডেলিভারি করানো, এবং যদি ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার গুলোকে সহজলভ্য করা, অর্থাৎ হাতের কাছে যেন ইমার্জেন্সি ইউওসি বা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার গুলো পাওয়া যায়, সেটা নিশ্চিত করা। এই জন্য ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রামের এই কয়েক চারটা বিষয় নিয়ে ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এখন এই বাংলাদেশে সেফ মাদারহুড প্রোগ্রামকে কে পরিচালনা করে আপনাকে যদি বলে, সেক্ষেত্রে বলবেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আর যেটা বাংলাদেশ গভর্নমেন্ট, এটা আসলে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে, ওনারা এটা সেফ মাদারহুড প্রোগ্রামটাকে পরিচালনা করে। এই প্রোগ্রাম কত সালে শুরু হয়? 1997 সালে শুরু করা হয়, পাইলট এবং ন্যাশনাল লেভেলে পরবর্তী বছরগুলোতে। এখন যদি বলে পাইলট স্টাডি বলতে কি বোঝানো, অর্থাৎ যে কোনো বড় স্টাডি করার পূর্বে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী বা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিষয়গুলো নিয়ে আগে যে স্টাডিটা করা হয়, সেটা হচ্ছে পাইলট স্টাডি। এখন এই প্রোগ্রামের লক্ষ্য বা পপুলেশনকে টার্গেট করে কারা, কিংবা কাদেরকে টার্গেট করা হয়? প্রেগনেন্ট মহিলাদেরকে, মায়েদের, বেস্ট ফিডিং মাদেরকে করা হয়, বাচ্চাদের করা হয়, এবং হাই রিস্ক মাদার যারা, তাদেরকে এখানে টার্গেট করা হয়। এখানেও কিন্তু একই রকম ভাবে যেহেতু মা থাকবে, বাচ্চা থাকবে, সুতরাং অ্যান্টিনেটাল কেয়ার গুলো এখানেও আসবে, হাই রিস্ক মাদারের কথা আসবে, সেফ ডেলিভারির কথা আসবে। এই প্রোগ্রামে কিছু বাচ্চাদের বা নবজাতক বা শিশুদের যে সেবা দেওয়া হয়, সেগুলো হচ্ছে বাচ্চার বার্থ ওয়েট দেখা, বাচ্চার গ্রোথ মনিটরিং করা, বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া, বাচ্চার কট কেয়ার করা, বাচ্চাকে থার্মাল প্রোটেকশন দেওয়া, এবং বাচ্চাকে বেস্ট ফিডিং এ সাপোর্ট করা। বাকি যে প্রশ্নগুলো আছে, যেমন ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, আমরা একটু ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটা একটু এখানে দেখি। ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার
ভাইয়া উপরে, হ্যাঁ উপরে সামনের দিকে, আরো সামনের দিকে ইমার্জেন্সি অবস্টেটিক, হ্যাঁ এটা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার। এই এখন আমাদের যে ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে ইমার্জেন্সি কেয়ার কিভাবে প্রদান করা হয়, সেক্ষেত্রে রেফারেল সিস্টেম হিসেবে কাজ করা হয়, ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে করা এবং হসপিটালের সাথে লিঙ্কেজের মাধ্যমে আমরা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটাই প্রোগ্রামে ইমার্জেন্সি কেয়ার হিসেবে প্রদান করা হয়। এরপর পোস্টপার্টাম হিমোরেজে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রোগ্রাম আসলে আমরা কিভাবে করি, কিভাবে করা হয় আসলে, সেক্ষেত্রে আহ আমরা হচ্ছে মায়ের ইউটেরাইন ম্যাসেজ করতে পারি, আইভি ফ্লুইডের মাধ্যমে করতে পারি এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে করতে পারি। পাশাপাশি এখানে এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট করা হয় এই প্রোগ্রামে, যেখানে আমরা ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা ঠিকভাবে করতে পারি, অ্যান্টি হেপাটেনসিভ ড্রাগ দিতে পারি এবং সঠিক সময় বাচ্চাকে ডেলিভারি করানোর মাধ্যমে আসলে ম্যানেজমেন্ট করা হয়। কমিউনিটি অ্যান্ড হোম বেসড ইন্টারভেনশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা একটু দেখবেন, এগুলো আপনারা এমনিতেই পারবেন। যেহেতু এখানে একটা বিষয় আছে যে নিউট্রিশনাল প্রোগ্রাম কমিউনিটি লেভেলে কিভাবে সমর্থন করে, সেক্ষেত্রে আয়রনের মাধ্যমে, ফলিক অ্যাসিডের মাধ্যমে, ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে এবং কাউন্সিলিং এর মাধ্যমে। আর আমরা যে কাজগুলো করব অবশ্যই সেটা রেকর্ড রাখতে হবে, রেকর্ড না রাখলে কিন্তু কোনো তথ্যই থাকবে না, বা আপনি যে কাজ করছেন সেটা কিন্তু কোনো প্রমাণ থাকবে না। আমরা যে কাজই করি না কেন সেটা অবশ্যই রেকর্ড করে রাখবো। তাহলে আজকে এই ছিল আমাদের টপিকের আলোচ্য বিষয়। আমরা প্রথমে জানলাম অ্যান্টিনেটাল কেয়ার, ইন্টারনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার জানলাম, এরপর ম্যাটারনাল মর্টালিটি জানলাম, ইনফ্যান্ট মর্টালিটি জানলাম, এইচডিজির গোল জানলাম, কমিউনিটি ক্লিনিক জানলাম এবং ন্যাশনাল সেফ মাদারহুড প্রোগ্রাম। আসলে একটা ক্লাসে তো আসলে এত বিশদ আলোচনা করে বা একদিনে সবকিছু জানানো সম্ভব নয়। তারপর আমরা চেষ্টা করছি আমাদের আপনাদের লেভেল অনুযায়ী বা আমাদের বোঝানোর ক্যাপাসিটি অনুযায়ী বা আমাদের লেকচারের মাধ্যমে আপনাদেরকে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করছি, এবং বাকিটা আপনারা একটু পড়ে নিবেন। এবং দিন শেষে আবারও সবার শুভকামনা জানাই আপনার